দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক ধরুন আপনি পরীক্ষা দিতে গিয়েছেন, পরীক্ষার হলে আপনার একজন সহপাঠী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল, হাত পা কাঁপছে এবং সাথে মুখ থেকে ফেনাও বের হচ্ছে। ঠিক এই অবস্থাটাকে আমরা বলে থাকি হঠাৎ খিঁচুনি বা অনিয়ন্ত্রিত খিঁচুনি। আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ। যে কথাটা আমরা বলছিলাম অনিয়ন্ত্রিত খিঁচুনি, যা বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো, যাদের মূলত এই ধরনের অনিয়ন্ত্রিত খিঁচুনি হয়ে থাকে তার একটা সায়েন্টিফিক কিন্তু বৈজ্ঞানিক নাম আছে, যাকে আমরা এপিলেপসি বা মৃগী রোগ বলে থাকি। তো তা নিয়ে আজ আমরা একটু আলোচনা করবো। একটু জানতে চাই কি কি কারণে আসলে এই অনিয়ন্ত্রিত খিঁচুনি হতে পারে, কাদের হচ্ছে এই খিঁচুনিটা আসলে বেশি হয়ে থাকে? সাধারণত এটা শিশুদের হয়ে থাকে সবচেয়ে বেশি, যাদের জন্মগত কিছু সমস্যা থাকে এবং শিশু যখন তৈরি হয় মায়ের পেটে তখন তার কিছু সমস্যা তৈরি হয়। পরবর্তীতে কারো কারো ক্ষেত্রে টিউমার হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। আর সাধারণত আমরা যে সমস্ত জিনিসগুলো দেখি সেটা হচ্ছে স্ট্রোকের পরে খিঁচুনি হয়, মাথা আঘাতের কারণে খিঁচুনি হয়, কারো যদি ব্রেনে ইনফেকশন হয় তারপরেও কিন্তু খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই কয়টা কারণ গেল হচ্ছে মূলত সাধারণত এই কারণে খিঁচুনি হয়ে থাকে। আমি একটু জানতে চাচ্ছি এপিলেপসি নিয়ে। যেহেতু আপনি হচ্ছে বাংলাদেশের একজন এপিলেপসি সার্জন এবং এপিলেপসি বিশিষ্ট একজন ডাক্তার, তো আমি একটু জানতে চাই যাদের এই এপিলেপসি বা মৃগী রোগ হয়ে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে যখন খিঁচুনি হয় সেটাকে নিয়ন্ত্রণ করবার উপায়টা আসলে কি? আমি আপনাকে একটা সমীক্ষা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন একটা খিঁচুনির রোগী যখন ডাক্তারের কাছে আসে, আমরা দেখেছি যে গবেষণায় 63% অফ দ্য পেশেন্ট, 63%, শতকরা 63 জন পেশেন্ট সাধারণত প্রথম ওষুধ দিলে এরা ভালো হয়ে যায়। আমরা যাদের খিঁচুনিগুলো কন্ট্রোল হয় না বা নিয়ন্ত্রণ করা যায় না তাদের ক্ষেত্রে আমরা সেকেন্ড আরেকটা ড্রাগ আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে এডিশনাল বা এর উপরেও 13% রোগীর খিঁচুনি ওষুধ দ্বারা খিঁচুনি কন্ট্রোল করা সম্ভব হয়। বাকি যে 40% পেশেন্টগুলো আছে এদের ক্ষেত্রে কিন্তু ওষুধে আর কোনো কাজ করতে চায় না, অনেক বেশি। এদের ক্ষেত্রে এই সমস্ত রোগীরা আর দীর্ঘদিন পর্যন্ত সাফার করতে থাকে, বিভিন্ন সমস্যা নিয়ে ওরা বেঁচে থাকে। তাদের ক্ষেত্রে আমরা দেখতে চাই যে অপারেশন করলে তাদের খিঁচুনিগুলো নিয়ন্ত্রণ করা যায় কিনা। আমরা মূলত এই কাজটা করি। আচ্ছা, এখানে যেহেতু অপারেশনের কথা চলে আসছে, যে মৃগী রোগের একটা অপারেশনও হতে পারে, এই বিষয়টা কিন্তু এখন বাংলাদেশে একেবারে নতুন একটা শব্দ। খুব একটা সচরাচর আমরা দেখতে পাই না যে হাসপাতালগুলোতে মৃগী রোগের যে সার্জারিগুলো হয়। তো প্রথমে একটু জানতে চাই, এই প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমি জানতে চাইছি যে যাদের সার্জারি করা হবে তাদেরকে আপনারা কিভাবে বাছাই করেন যে এই পেশেন্ট হচ্ছে সার্জারির জন্য উপযুক্ত? আমরা এই ধরনের পেশেন্টগুলো যখন আমরা বাছাই করি তখন আমরা একটা বোর্ডের মতো আমরা বসি, এটাকে আমরা বলি প্রি সার্জিক্যাল ইভ্যালুয়েশন। সার্জারি করার আগে সাধারণত নিউরোলজিস্ট, নিউরোসার্জন, পেডিয়াট্রিক নিউরোলজিস্ট, নিউরো রেডিওলজিস্ট আমরা বসে, সবারই আলাদা আলাদা রোল আছে এখানে। আমরা মূলত বোঝার চেষ্টা করি যে কোনো নির্দিষ্ট জায়গা থেকে খিঁচুনিটা তৈরি হচ্ছে কিনা। যদি আমরা জায়গাটা বের করতে পারি, যেহেতু এটা ওষুধে নিয়ন্ত্রণ হচ্ছে না, সুতরাং আমরা যদি এটা রিসেট করতে পারি তাহলে পেশেন্টের খিঁচুনি কমে যাবে। আচ্ছা, তো এখানে কি কোনো ঝুঁকির কারণ রয়েছে কিনা? যেহেতু একটা সার্জারি হবে ব্রেনের মধ্যে দিয়ে, পরবর্তীতে কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা? অবশ্যই যে কোনো সার্জারির পরেই কমপ্লিকেশন হতে পারে। সেজন্য আমরা যে সমস্ত পেশেন্টগুলোর ক্ষেত্রে ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেশি, আমরা আরও কিছু এডিশনাল পরীক্ষাগুলো করে তারপর আমরা পেশেন্টের সাথে আলাপ করি, ডিসকাশন করে আমরা তাকে জানাই যে এই ঝুঁকি হতে পারে। অনেক ক্ষেত্রে পেশেন্টরা এই সমস্ত ঝুঁকিগুলো নিতে চায় না, সেক্ষেত্রে আমরা ভিন্ন ধরনের সার্জারি করি, সেক্ষেত্রে অন্য ধরনের সার্জারির রোল আছে। তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করি কোনো কমপ্লিকেশন যাতে না হয়, এবং হলে অবশ্যই সেটা রোগীর সাথে আমরা পরামর্শ করতে চাই। আপনি তো অলরেডি বললেন যে 40%-এর মতো হচ্ছে পেশেন্টদের আসলে ওষুধ দিয়ে কোনো রকম খিঁচুনির হচ্ছে নিরাময় হয় না, একটা বিগ একটা মার্জিন তাদের হচ্ছে কাজ হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমরা সার্জারির কথাটা ইন্ডিকেট করছি যে ইন্ডিকেশন অফ সার্জারি কিন্তু এখানেই, যাদের হচ্ছে আসলে ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি যেটাকে আমরা বলে থাকি সেটা হয়ে যায়। তো যখন হচ্ছে আপনারা সার্জারিটা করে ফেলেন, পরবর্তী যে তাদের যে জীবনযাত্রাটা সেটা কেমন হয়? পরবর্তীতে কি আবারও খিঁচুনিটা ফিরে আসতে পারে কিনা?
এটা আসলে ডিপেন্ড করে তার খিঁচুনিগুলো কেন হচ্ছে সেটা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে খিঁচুনি অপারেশনের পরে খিঁচুনি হওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। কিন্তু যাদের জেনারেলাইজড এপিলেপসি থাকে, যাদের কনজেনিটাল একটা কারণ থাকে, তাদের ক্ষেত্রে যখন ব্রেনের দুই পাশ থেকে খিঁচুনিগুলো তৈরি হয় তখন কিন্তু আমরা কোনো ব্রেনের কোনো অংশ রিসেট করি না। আমরা যা ডিসকানেকশন করি যাতে ব্রেনের এক পাশ থেকে আরেক পাশে কোনো ধরনের ইম্পালস যাতে না যায়। এই ক্ষেত্রে দেখা যায় যে অপারেশন করার পরে তাদের খিঁচুনি হওয়ার সম্ভাবনা 50 to 60% কমে যায়। এরপরেও কোনো পেশেন্টের এরপরেও যদি খিঁচুনি থাকে তাহলে আমরা অন্য কিছু সার্জারি আছে, এটা আমরা বলি VNS বা ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন। এ ধরনের সার্জারিগুলো সম্ভব, অন্যান্য দেশে হচ্ছে, আমরাও বাংলাদেশে শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা ডক্টর হারুন, সময় হচ্ছে একটি বিরতির, এরপর ফিরছি আরও প্রশ্ন নিয়ে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি অনিয়ন্ত্রিত খিঁচুনি নিয়ে এবং কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার হারুনুর রশিদ। স্যার, আমরা কথা বলছিলাম অনিয়ন্ত্রিত খিঁচুনি নিয়ে এবং আপনি আমাকে জানাচ্ছিলেন যে আসলে খিঁচুনি বা এপিলেপসির বর্তমানে যে সার্জারির যে একটা ব্যবস্থা বাংলাদেশে শুরু হয়েছে সেই বিষয় নিয়ে একটু জানতে চাই যে বাংলাদেশে বর্তমানে আপনি যেহেতু হচ্ছে দেশের সুনামধন্য একটা হাসপাতালে রয়েছেন, সেখানে কেমন ধরনের রোগী আপনি পেয়ে থাকেন? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খিঁচুনির যে রোগীর সংখ্যা সেটা কেমন? রিসেন্টলি আপনার অতি সম্প্রতি 2020 সনে একটা সমীক্ষা দেখা গেছে বাংলাদেশে প্রতি হাজারে 8 জন পেশেন্ট খিঁচুনির রোগী আছে আমাদের, এবং সেই হিসাবে প্রায় 15 থেকে 20 লক্ষ খিঁচুনির রোগী বাংলাদেশে রয়েছে। এখন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে সেই সমীক্ষায় দেখা গেছে যে 65% পেশেন্ট, মানে 100 জনের মধ্যে 65 জন রোগী ওরা ওষুধ ব্যবহার করে না। আচ্ছা, নিয়মিত ওষুধ ব্যবহার করছে না। যারা বাকি যে অংশ রয়েছে তার মধ্যে 30% পেশেন্ট যারা আছে তারা ওষুধ ব্যবহার করেন, কিন্তু তাদের যেই পরিমাণে ওষুধ দরকার বা যে ওষুধটা দরকার, অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, এটা ওনারা মেনটেন করেন না। শুধুমাত্র 5 ভাগ রোগী, 100 জনের মধ্যে 5 বা শতকরা 5 ভাগ রোগী তারা সঠিক ওষুধ পাচ্ছে। সেই হিসাবে দেখা যায় 100 জনের মধ্যে 95 জন রোগী সঠিক ওষুধ পাচ্ছে না। এটাকে আমরা বলছি ট্রিটমেন্ট গ্যাপ। এই ট্রিটমেন্ট গ্যাপটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি। এর বড় কারণ হচ্ছে আমাদের রোগীদের ওরা খিঁচুনি হওয়ার পরে বেশ দুটো তিনটে কারণে ওরা ওষুধগুলো কন্টিনিউ করতে চায় না। একটা হচ্ছে ওষুধের মাত্রাটা ঠিকমতো না হওয়ার কারণে ওরা বারবারই খিঁচুনি হচ্ছে। সুতরাং ওদের পেশেন্টদের উচিত ডাক্তারদের চেম্বারে ভিজিট করে ওষুধের ডোজটা নির্ধারণ করা। আপনি দেখবেন যে ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্টলি ব্লাড প্রেশার ওষুধগুলো চেঞ্জ করতে হয়। সেইভাবে কিন্তু খিঁচুনির ওষুধগুলো আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি ডোজটা ঠিকমতো, কতদিন পর পর একজন চিকিৎসকের কাছে যেতে হবে যাদের হচ্ছে খিঁচুনির সমস্যাটা রয়েছে? রাইট। যদি আপনার দেখা যায় যে ওষুধ ব্যবহার করার পরেও তার খিঁচুনি হচ্ছে, তাহলে অবশ্যই তাকে ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে। উনি ডাক্তারের সাথে পরামর্শ করে তার ডোজটা উনি বাড়াইয়ে নেবেন। এখানে একটা প্রশ্ন আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যদি কারো হঠাৎ খিঁচুনি হয়, আমি যে এক্সাম্পলটা দিয়ে আজকে শুরু করলাম, যে যদি হঠাৎ আমার সামনে কারো খিঁচুনি হচ্ছে, এরকম হাত পা কাঁপছে, মুখ থেকে ফেনা পর্যন্ত বের হয়ে যাচ্ছে, তখন তাৎক্ষণিকভাবে যারা আশেপাশে থাকবেন তাদের কি করণীয়? রাইট, এটা যে কোনো জায়গায় হতে পারে, এটা বাসায় হতে পারে, বাইরে হতে পারে। তো প্রথমে যে কাজটা করা উচিত, পেশেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টগুলো শুয়ে পড়ে গ্রাউন্ডে, মানে মাটিতে শুয়ে পড়ে, ঝাঁকুনি হতে থাকে। এই ঝাঁকুনির কারণে আঘাত হতে পারে অনেক বেশি। সেজন্য যাতে আঘাত না লাগে সেজন্য তাদের আশেপাশের কোনো যদি ধারালো জিনিসপত্র থাকে সেগুলো সরিয়ে দিতে হবে। আপনাকে একটা কথা বলে রাখি যে এই ধরনের খিঁচুনিগুলো সাধারণত 3 থেকে 4 মিনিটের মধ্যে নিজে থেকেই আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কমে যেতে থাকে। যদি না কমে সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে হাসপাতালে নিতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদের খিঁচুনিটা কমে যায়। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সেই সময় যেহেতু রোগীর কোনো জ্ঞান থাকে না, ওদের শ্বাস প্রশ্বাসে যাতে কোনো সমস্যা না হয়, এদের এয়ারওয়েগুলো ক্লিয়ার আছে, মুখে যদি কোনো জিনিসপত্র থাকে সেগুলো সরিয়ে দিতে হবে যাতে বাইরের অক্সিজেনটা তার শ্বাস লাংসে আসতে পারে। আরেকটি জিনিস হচ্ছে প্রচুর পরিমাণে স্যালাইভেশন হতে পারে, সেগুলো যাতে কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট যাতে না করে। থার্ড, এটার সাথে অনেকে মুখে জুতা দেওয়ার
চেষ্টা করেন বা এটা চামচ কিন্তু দেওয়ার চেষ্টা বাংলাদেশে করেন, প্রচলিত আছে যে যদি মৃগী রোগ এটা হয়ে থাকে একদমই করা যাবে না। এটা আচ্ছা। করলে পেশেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এই জিনিসটা বিশেষ করে গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত কিন্তু Right, এখনো। মৃগী রোগীর পেশেন্ট যারা রয়েছে, এপিলেপসি পেশেন্ট যারা রয়েছে, তাদেরকে চামড়ার জুতো কিন্তু নাকের সামনে এনে সেই গ্রানটা দেওয়ার চেষ্টা করা হয়, অথবা ধাতব যে কোনো কিছু দিয়ে চাপ দেওয়া, এই ধরনের জিনিস কিন্তু করা হয়। এটা কতটুকু বিজ্ঞানসম্মত? এটা একদমই বিজ্ঞানসম্মত না। আগে থেকে অনেক বেশি কমে আসছে। আমার ধারণা এটা আর সামনে থেকে আরো কমে আসবে। এটা দেওয়া একদমই উচিত না। এটা কোনো বৈজ্ঞানিক চিকিৎসা আচ্ছা, না। ইনস্ট্যান্ট কোনো মেডিকেশন কি আমি দিতে পারি কিনা যে খিঁচুনিটা যাতে হচ্ছে কমে যায়? যেহেতু এটা একটা ইলেকট্রিক্যাল ইম্পালস অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কোনোভাবে কি এটা আমি কমানোর জন্য কোনো ধরনের ওষুধ ব্যবহার করব এটা কিনা? বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত হয়, অনিয়ন্ত্রিত খিঁচুনিগুলো বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। সে ধরনের আমরা মাদেরকে বলে থাকি যদি বাচ্চার এই ধরনের অনিয়ন্ত্রিত খিঁচুনি হয় তাহলে ওনারা পারোরেক্টাল ডায়াজেপাম ওনারা ব্যবহার করবেন। বাচ্চাদেরকে আমরা মাদেরকে শিখিয়ে দিই, ওনারা এটা পায়ুপথে ওনারা সিরিঞ্জের মাধ্যমে ইনজেকশনটা ব্যবহার করবেন নির্দিষ্ট মাত্রায়। আচ্ছা। তাহলে তার খিঁচুনিটা কমে যাবে। আচ্ছা, আপনি তো বলছিলেন স্যার যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে খিঁচুনিটা হয়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, অনেক বেশি জ্বর যদি হয়ে যায় তখন কিন্তু খিঁচুনিটা হঠাৎ করে অনেক বেশি হয়ে যায়। বিশেষ করে বলা হয় যে বাচ্চারা হচ্ছে 6 থেকে 8 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে থাকে, তাদের জন্য খিঁচুনি হওয়াটা কিন্তু অনেক বিপজ্জনক। সেটা আসলে কেন, কি কারণে খিঁচুনিটা তখন তাদের জন্য অনেক বেশি লং টার্ম একটা ইফেক্ট ফেলতে পারে? এটা সব সব বাচ্চাদেরই হয় না, কারো কারো ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা থাকে। অনেক বেশি জ্বর হলে তার খিঁচুনিটা হয়, এটাকে আমরা বলি ফেব্রাইল কনভালশন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে এই সমস্ত রোগীদের ক্ষেত্রেই কিন্তু পরবর্তীতে খিঁচুনি হওয়ার সম্ভাবনা বেশি থাকে পরবর্তীতে। আচ্ছা। সুতরাং এদেরকে অবশ্যই জ্বর যাতে বেশি না হয়, 100 ডিগ্রি যদি উঠে, 99-100 যদি ওঠে, তারপরে আমরা তার জ্বর কমানোর জন্য প্রয়োজনীয় আচ্ছা, প্যারাসিটামল। এই বিষয় নিয়ে আরো প্রশ্ন আছে, আরো জানার আছে, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি, তারপর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। কথা বলছি অনিয়ন্ত্রিত খিঁচুনি নিয়ে। কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার হারুনুর রশিদ। স্যার, আমরা কথা বলছিলাম বাচ্চাদের যদি অনিয়ন্ত্রিত কোনো খিঁচুনি হয়ে থাকে সেক্ষেত্রে মায়েদের কি করণীয় সেটা আপনি আমাদেরকে জানালেন, এবং তারই সাথে বললেন যে যাদের হচ্ছে এই সময়টাতে খিঁচুনি হয় পরবর্তীতে কিন্তু তাদের এই জিনিসটা লাইফ লং একটা ইফেক্ট ফেলতে পারে। তো তখন হচ্ছে আসলে কিভাবে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা যায়? প্রথম কথা হচ্ছে, যখন আপনি খিঁচুনি শুরু হবে, ওষুধ যখন শুরু করবে, ওষুধ শুরু করার পরে যদি খিঁচুনি হয় তাহলে অবশ্যই উনি চিকিৎসকের শরণাপন্ন ওনার সাথে করে ওনার খিঁচুনিটা নিয়ন্ত্রণে রাখবেন। যদি একটা বা দুটোর বেশি ওষুধ ব্যবহার করার পরে খিঁচুনি যদি কন্টিনিউ হতে থাকে তারপরে, তখনই শুধুমাত্র আমরা তার সার্জারির জন্য আমরা চিন্তা করি। শিশুদের জন্য কি সার্জারি ইন্ডিকেটেড? শিশুদের জন্য সার্জারি করা হয়। আচ্ছা। আমরা এখানে আরও দুটো পরীক্ষার কথা বলতে চাই আপনাকে। কোনো একটা বাচ্চার যখন খিঁচুনি হয় তখন আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা খিঁচুনি না, এটাকে ফলস সিজার বা সিউডো সিজার বলা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। এদের পার্সেন্টেজও কিন্তু অনেক, শতকরা 30-35% রোগী কিন্তু খিঁচুনির মতো বিহেভ করে। উঠতি বয়সের বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। সুতরাং এটা কনফার্ম করার জন্য আপনাকে ইইজি একটা পরীক্ষা আছে, যেটা আমরা হার্টের জন্য ইসিজি করি, সে একইভাবে ব্রেনের জন্য ইইজি করা হয়। ইইজি করে আমরা কনফার্ম করবো যে আমাদের ডায়াগনোসিস যে এটা ঠিক এপিলেপসি কিনা, খিঁচুনি কিনা। অনেক সময় দেখা যায় যে একটা ইইজি করে ডায়াগনোসিস আসা যায় না, অনেকবার করা হয়। এরপরে আমাদের যে জিনিসটা লাগে, আমরা একটা স্পেসিফিক পরীক্ষা এমআরআই আমরা করতে চাই। এই 3টা পরীক্ষা আসার পরেই আমরা শুধুমাত্র প্রিসার্জিক্যাল ইভালুয়েশন, যে এই পেশেন্টটা সার্জারি করা যাবে কিনা সেটা আমরা সিলেক্ট করব। যেহেতু ওষুধে তার কাজ করছে না, এখন কোন ওষুধেই তার কাজ করছে না, ওষুধ ব্যবহার করার পরে অনেকগুলো পেশেন্ট দেখা যায় যে 3টা 4টা 5টা করে ওষুধ খাচ্ছে, তারপরেও তাদেরকে খিঁচুনি হচ্ছে। সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যা হচ্ছে যখন ক্রমান্বয়ে খিঁচুনিটা হতে থাকে, তখন এই ধরনের পেশেন্টগুলো, একটা তো হচ্ছে আঘাতজনিত সমস্যা হচ্ছে, দ্বিতীয় যেই বিষয় হচ্ছে তার মেমোরি বা স্মরণশক্তি তার লোপ পাচ্ছে, তার চিন্তা করার যে শক্তি সেগুলো লোপ পাচ্ছে। যাদের ক্ষেত্রে খিঁচুনি হচ্ছে অনিয়ন্ত্রিত, তাদের কিন্তু আমরা আমাদের সামাজিকভাবে কিন্তু ওরা অন্যান্য 10টা মানুষের মতন মিশতে পারে না সমাজের সাথে, তাদের মধ্যে কিন্তু একটা এক ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশন চলে আসে। এই ধরনের অনেকগুলো ব্যাপার আছে যখন খিঁচুনিটা অনিয়ন্ত্রিত থাকে। সুতরাং এটাকে তো নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে আনার জন্যই আমরা প্রিসার্জিক্যাল ইভালুয়েশনটা করছি। সেই জন্যেই আমরা
অনেকগুলো ডাক্তার একসাথে মিলে বসে বিভিন্ন দিক থেকে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এই পেশেন্টের সার্জারি লাগবে কিনা, লাগলে তার খিঁচুনি কমার সম্ভাবনা কেমন, সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। এখানে কি বয়সের কোনো ভেদাভেদ আছে কিনা, বা কত দিনের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে সার্জারিটা করলে একটা বেটার রেজাল্ট পাওয়া যায়, এই বিষয়ে একটু জানতে চাই। এক্সেলেন্ট কোয়েশ্চেন। আমি আপনাকে বলে রাখি যে এটা দেখা গেছে অন্যান্য বিশ্ব যখন প্রথম খিঁচুনিটা শুরু হয়, যখন সে সার্জারির জন্য আসে, এই মাঝখানের গ্যাপটা 17 থেকে 18 বছর। এটা অনেক লম্বা সময়। এখন প্রবলেম হচ্ছে যেটা, যখন এই লম্বা সময় ধরে খিঁচুনিটা অনিয়ন্ত্রিত থাকে, তখন সে ব্রেনের নর্মাল নিউরন যেগুলো আছে সেগুলোকে অ্যাবনর্মাল নিউরনে কনভার্ট করে। সেই জন্য এদের সার্জিক্যাল আউটকামটা আপনি যত দেরি করবেন ততই সার্জিক্যাল আউটকামটা ভালো হয় না, খারাপ হয়। সেজন্য আর্লি সার্জারিতে আমাদের আনতে হবে। আচ্ছা, আমি যদি ধরে নেই যে একটা বাচ্চার 8 মাস থেকে 1 বছরের মধ্যে একবার খিঁচুনি হয়েছে, সেকেন্ড যে ইভেন্টটা সেটা 2 থেকে 3 বছরের মধ্যে আবার হয়েছে, তো সেই বাচ্চার ক্ষেত্রে কখন সার্জারিটা করা উপযুক্ত সময় হবে? রাইট। এই ক্ষেত্রে কিন্তু তা আমার মনে হয় যেহেতু এটা অনেক পরে তার একটা খিঁচুনি হচ্ছে, সাধারণত এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে পারি, যদি না এমআরআইতে তার কোনো ধরনের খারাপ কোনো কিছু ধরা না পড়ে, যদি ব্রেন টিউমার ধরা না পড়ে বা স্ট্রোকের কোনো সম্ভাবনা না থাকে, অথবা উনি যদি আঘাতজনিত কোনো সমস্যা যদি না থাকে, সাধারণত ওষুধে এদের নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু যাদের ইচ্ছে বেশি হবে, আমি আপনাকে বলে রাখি, মাঝে মাঝে কোনো পেশেন্টের প্রতিদিন 100 থেকে 150 বার খিঁচুনি হয়। 100 থেকে 150 বার। যখনই পেশেন্টের খিঁচুনি হচ্ছে তখনই কিন্তু তার নর্মাল নিউরোনাল ডেথ হচ্ছে, যার কারণে পেশেন্টের এই নর্মাল নিউরোনাল ডেথ হওয়ার কারণে এই সমস্ত পেশেন্টের মেমোরি কমে যাচ্ছে, তাদের কগনিটিভ ফাংশন, তাদের চিন্তা করার শক্তি, কাজ করার শক্তি, এগুলো হারিয়ে যাচ্ছে। সেই জন্যে এদের যেহেতু ওষুধে কাজ করছে না, সুতরাং এদের সার্জারি করলে এদের ইমপ্রুভমেন্ট হবে কিনা সেই ইভ্যালুয়েশনটা আমরা করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রথমত যে কথাগুলো আমাদেরকে জানালেন, খুব ইউনিক কিছু তথ্য আমি জানতে পেরেছি আজকে, যে আসলে এপিলেপসি সার্জারি মানে জীবন থমকে যাওয়া নয়। এপিলেপসি যাদের হয়ে থাকে সাধারণত সমাজে তাদেরকে পাগল বলে আখ্যায়িত করে দেয়, কেউ কেউ বলে থাকে এই এপিলেপসি রোগের কোনো সমাধান নেই, আজীবন হবে এবং সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। তবে আপনার মাধ্যমে আজ জানতে পারলাম যে এপিলেপসির যে একটা সার্জারি, তা একটা যুগান্তকারী একটা সমাধান, এবং যাদের এই রোগ হয়ে থাকে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের দর্শকের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, আমি যেটা বলতে চাই, যদি এই ধরনের সমস্যাগুলো আপনাদের থাকে বা আপনাদের পরিচিত কারো থাকে, তাহলে অবশ্যই আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে যোগাযোগ করবেন। প্রতি শনিবার আমাদের আউটডোর খোলা থাকে, আপনার সেখানে আপনার পেশেন্ট নিয়ে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। সরকারিভাবে আমরা তার অপারেশন করব এবং সবগুলো পরীক্ষাই হাসপাতালে করা সম্ভব, এবং আমরা যে সার্জারিগুলো করছি এগুলোর আউটকাম অনেক ভালো। আপনার পেশেন্ট, আপনার রোগী যারা আছে তাদেরকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য বলবো। ধন্যবাদ স্যার আপনাকে। আশা করছি আপনার মাধ্যমে আমাদের দেশের জনগণ যারা এই ধরনের সমস্যা, তাদের আত্মীয় স্বজন বা যারা আছেন তারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে যোগাযোগ করবেন, এবং সেখানে শনিবার আপনি যেটা বললেন আউটডোরটা খোলা থাকে, সেখানে গিয়ে তারা উপযুক্ত চিকিৎসা পাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়ের জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।